এক দশকে দেশে ডিমের উৎপাদন বেড়েছে ৩ গুণ, বাজার তবু অস্থিতিশীল, কমছে না দাম। রাজধানীর বাজারে দেশি পেঁয়াজের দাম বাড়তেই বিক্রি হচ্ছে ৬৫ টাকা কেজি, মাছ মাংসের দাম স্থিতিশীল। বাংলাদেশের করোনার টিকা সনদের অনুমোদন দিল ব্রিটেন, লাল তালিকায় নাম না থাকায় প্রবাসীদের জন্য উন্মুক্ত হলো বাহরাইন। সবাইকে আমন্ত্রণ অর্থনীতি সারাদিনে আপনাদের সাথে আছে আমি ইফাতারা। এতক্ষণ শুনছিলেন ছিল, এবারে জানাবো বিস্তারিত। গত এক দশকে দেশে ডিমের উৎপাদন বেড়েছে ৩ গুণ, তবে উৎপাদনের স্বয়ংসম্পূর্ণতা হলেও কমেনি দাম। এই পরিস্থিতিতে ডিমের মূল্য সবার নাগালে রাখতে বিশেষ পরিকল্পনার কথা বলছেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী। সকালে রাজধানীর একটি হোটেলে বিশ্ব ডিম দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে একথা বলেন তিনি। দেশের মানুষের আমিষের চাহিদা মেটানোর অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান ডিম। জাতিসংঘের খাদ্য কৃষি সংস্থার তথ্য অনুযায়ী সঠিক পুষ্টি নিশ্চিতে একজন মানুষের বছরে ১০৪টি ডিম খাওয়া প্রয়োজন। দেশে ডিমের উৎপাদনের সাফল্য ও সমস্যা নিয়ে বিশ্ব ডিম দিবস উপলক্ষে এক সেমিনারের আয়োজন করে এ খাতের উদ্যোক্তারা। অনুষ্ঠানে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী বলেন, বর্তমানে দেশে ডিম উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতা অর্জন হয়েছে, কিন্তু তারপরও নানা সময় অস্থির হয়ে ওঠে বাজার মূল্য। ডিমের দাম সবার নাগালের মধ্যে রাখতে না পারলে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন কঠিন হবে। তাই উৎপাদন বৃদ্ধির পাশাপাশি দাম নিয়ন্ত্রণে জোর দিতে হবে। খাবারের শ্রেষ্ঠতম একটা উপকরণ হচ্ছে ডিম। এটা খুব কস্টলি না, ব্যয়বহুল না। যতটুকু ব্যয় আছে সেটাকে কিভাবে কমানো যায় সে পরিকল্পনা আপনারা আমরা যৌথভাবে করব, কিন্তু টার্গেটটি রাখতে হবে যে ব্যয়ের কারণে মানুষের ক্রয় ক্ষমতার বাইরে যেন চলে না যায়। এ খাতের উদ্যোক্তারা জানান, করোনা মহামারীর ক্ষতি এখনও কাটিয়ে উঠতে পারেননি খামারিরা। এদিকে মুরগির খাবারের উপকরণ সয়াবিন মিল রপ্তানির সিদ্ধান্তে দাম বেড়েছে পোলট্রি ফিডের, যার প্রভাব পড়েছে ডিমের বাজারে। ইনগ্রিডিয়েন্টের দাম বেড়েছে। ভুট্টা লাগে ৫০ থেকে ৫৫%, সোয়াবিন লাগে ৩০ থেকে ৩৫%, রাইস পলিশ লাগে, তিলের খুল লাগে, আমরা তিনটা মিলে প্রায় ৮০%। এই ৮০%-এর দাম বেড়েছে প্রায় ৩০ থেকে ৩৫%। ডিমের এবং মাংসের দাম বেড়েছে এখন পর্যন্ত ১২ থেকে ১৩%। প্রাণী সম্পদ অধিদপ্তরের তথ্য মতে গত বছর দেশে ডিম উৎপাদন হয়েছে ১৭৩৬ কোটি পিস। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এ বিষয়ে বিস্তারিত আলোচনা করতে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন এসপি ভেট কেয়ারের সিইও পারভিন সুলতানা। পারভিন সুলতানা, আপনাকে স্বাগত জানাচ্ছি অর্থনীতি সারাদিনে। শুরুতেই জানতে চাইব, উৎপাদন অনুযায়ী দেশে কি জনপ্রতি ডিমের প্রাপ্যতা নিশ্চিত হয়েছে, আপনার কি মনে হয়? ধন্যবাদ। আমি একটু প্রথম থেকেই বলি আজকে কি কারণে আমরা এই বিষয় নিয়ে কথা বলছি। সেটা হচ্ছে আজ বিশ্ব ডিম দিবস। অন্যান্য দেশের মতো আমাদেরও এই দিবসটি পালিত হচ্ছে যথাযথভাবে। এবারের প্রতিপাদ্য বিষয় হচ্ছে প্রতিদিন ডিম খাই, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াই। ১৯৯৬ সালের অস্ট্রিয়ার ভিয়েনা শহরে অক্টোবর মাসের দ্বিতীয় শুক্রবার এই দিবসটি পালনের জন্য সিদ্ধান্ত হয়। স্বাস্থ্যসম্মত ডিম উৎপাদন, বাজারজাতকরণ, ভোক্তার দৈনন্দিন খাদ্য তালিকায় ডিমের অন্তর্ভুক্তিতে উদ্ভূতকরণের বিষয়গুলোকে কনসিডার করে এই দিবসটি পালনের জন্য সিদ্ধান্ত নেওয়া হয়। আমি এই শিল্পে, এই অর্গানাইজেশন, এই সেক্টরের সাথে জড়িত অনেকদিন থেকেই। আমি আজ ভীষণ এক্সাইটেড এবং আমার প্রতিদিনের খাদ্য তালিকার মতো আজকের খাদ্য তালিকায় ব্রেকফাস্টে আমার ডিম ছিল। আমি আমার মেয়েটিকে, আমার সন্তানটিকে আমি আজকে তাকেও ডিম পারভিন খাইয়েছি। সুলতানা, আপনি যেমনটি বলছিলেন যে আপনার ব্রেকফাস্টের মেনুতে আজকেও ডিম ছিল, তো সেই অনুযায়ী আমি আপনার কাছে জানতে চাইছি যে দেশে তো ডিমের উৎপাদন বেড়েছে, সেক্ষেত্রে কি জনপ্রতি ডিমের প্রাপ্যতা নিশ্চিত হয়েছে, আপনার কি মনে হয়? এখনো হয়নি, তবে আগের চাইতে অনেকটা বেড়েছে স্যাটিসফ্যাক্টরি লেভেলে। যেমন উন্নত দেশে যতটুকু তার অনেকটাই যেতে আমরা
মানে বছরে 104টি ডিমের 104 থেকে 5টি ডিম আমরা গড়ে অ্যাভারেজে পেয়ে থাকি, যেটা 200 থেকে 250 হওয়ার দরকার। হ্যাঁ, একটা সাফিসিয়েন্ট প্রোটিন পেতে হলে সেটা দরকার, সেটি এখনো আমাদের পক্ষে সম্ভব হয়নি। আপনার কাছে জানতে চাইবো, করোনার সময় তো সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে রোগ প্রতিরোধ ক্ষমতার উপরে, তো ডিম এক্ষেত্রে কি ধরনের উপকারে আসতে পারে বলে আপনি মনে করেন? ডিমে এই যেটা আজকের স্লোগান আছে, আজকের প্রতিপাদ্য বিষয় এটা আপনি প্রথমেই শুনেছেন, যেটা যে প্রতিদিন ডিম খাই রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। তো সেই ক্ষেত্রে বলার আর কোনো অপেক্ষাই রাখে না যে ডিম আমাদের কতটা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। একটা সুস্থ জাতি পেতে হলে, সুস্থ শরীর পেতে হলে, প্রোটিনের চাহিদা পূরণ করতে হলে ডিমের কোনো বিকল্প নাই। উৎপাদন বাড়লেও কিন্তু নানা সময়ে ডিমের বাজারে অস্থিরতা তৈরি হয়, এর কারণ কি মনে হয় আপনার কাছে? এটা আসলে ডিমের বাজারটা নিয়ন্ত্রণ করার দায়িত্বে যারা আছেন, এটা শুধু ডিম না, আমাদের দেশে প্রত্যেকটা অনেক আমরা পেঁয়াজে দেখি, আমরা চালে দেখি, বিভিন্ন সেক্টরে আমাদের বাজারটা ভীষণ অনিয়ন্ত্রিত। তো আমি আশা করব এই সেক্টরে যারা কাজ করছেন, পলিসি মেকাররা আছেন, তাদের এই বাজারটাকে নিশ্চিতকরণ এবং উৎপাদনকারী যাতে তার তার সেই দামটা পান, যে দাম পেলে সে প্রফিট করতে পারবে, এনকারেজ ফিল করবে আরেকটা ফার্মিং করার জন্য, সেই অবস্থাতে আনতে হবে। সেটা বিভিন্নভাবে সাবসিডাইজ করে হোক, যেমন সয়াবিনের দাম বেড়েছে, ভুট্টার দাম বেড়েছে, খাদ্যের দাম বেড়েছে। সো এগুলোকে ব্যালেন্স করার জন্য কিভাবে করবে সরকারের বিভিন্ন লেভেলে, প্রাইভেট সেক্টর এবং গভর্নমেন্ট এই কোঅর্ডিনেশনে, এবং এগ্রিকালচার সেক্টর, লাইভস্টক সেক্টর মিলে একটা তাদের সমন্বিত একটা উদ্যোগ থাকলে আমি আশা করি এই দামটা তাদের একটা রেগুলার বেসিসে একটা নির্দিষ্ট পরিমাণ দাম পাবে এবং মার্কেটটা এতটা ফ্লাকচুয়েশন করবে না। আপনার কাছে জানতে চাইবো, নিরাপদ মাংস ও ডিম উৎপাদনে সবচেয়ে বেশি কোন বিষয়ের উপরে গুরুত্ব দেওয়া দরকার? খুব ইম্পর্টেন্ট একটা কথা বলেছেন, যেটা নিরাপদ। আমরা এই বিষয়ে ভীষণ কনসার্ন। সেটা হচ্ছে আমাদের যে পরিষ্কার পরিচ্ছন্নতা, বৈজ্ঞানিক পদ্ধতি অনুসরণ করা এবং খাদ্যে ভেজাল মুক্ত খাবার খাওয়ানো পোলট্রিকে, এবং যেহেতু মাংসের কথা বলছেন, ডেরিও আসে, চিকেন আসে, সব বিষয়গুলোকে যদি আমি স্বাস্থ্যসম্মত একটা সঠিক আমার হ্যাজার্ডলেস মানে হেলথ হ্যাজার্ডলেস যদি আমি ডিম মাংস যদি পেতে চাই, তবে এই বিষয়গুলো আমাদেরকে কনসিডারেশনে আনতে হবে। পারভিন সুলতানা, আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। চলে যাচ্ছে পরবর্তী সংবাদে। পেঁয়াজের ঝাঁজে দিশেহারা ক্রেতারা। রাজধানীর বাজারে সপ্তাহের ব্যবধানে দেশি ও আমদানির পেঁয়াজের দাম কেজিতে বেড়েছে 20 থেকে 25 টাকা। আমদানির চাল বাজারে আসার পরও কেজিতে 2 টাকা পর্যন্ত বেড়েছে। এদিকে কাঁচামরিচের দাম বেড়ে কেজিতে 200 টাকা এখন। পেঁয়াজ ও কাঁচামরিচের ঝাঁজ টের পাওয়া যাচ্ছে দামে। 2 সপ্তাহের ব্যবধানে খুচরা বাজারে দেশে পেঁয়াজের দাম কেজিতে 25 টাকা বেড়ে 65 থেকে 70 টাকায় বিক্রি হচ্ছে। গত মাসেও যা বিক্রি হতো 40 থেকে 45 টাকায়। পেঁয়াজ গত সপ্তাহে নিয়েছি 50, এই সপ্তাহে হলো 70 টাকা। মানে শুনলাম যে ইন্ডিয়ান পেঁয়াজ বন্ধ, মানে আমদানি কম, এই জন্য। আর দেশি পেঁয়াজ যে পরিমাণ ছিল, মানে গৃহস্থ আগে ভাগে বিক্রি করে ফেলাইছে। একইভাবে কাঁচামরিচের দাম কেজিতে 70 টাকা বেড়ে 200 টাকায় বিক্রি হচ্ছে। টমেটো 140 টাকার নিচে পাওয়া যাচ্ছে না। ঢেঁড়স, করলা, পটল, বেগুন সহ বেশিরভাগ সবজি বিক্রি হচ্ছে 60 থেকে 70 টাকায়। টমেটো আছে 140 টাকা কেজি, কাঁচামরিচ 250 গ্রাম 50 টাকা, গাজর 160 টাকা কেজি। একটু এক্সেস দাম না, রিজনেবল থাকা উচিত সব। বাজার খরচ বেড়ে যায়, অথচ ইনকাম নাই, কিন্তু খরচ বেড়ে যাচ্ছে দিন দিন। এদিকে বাজারে আমদানির চাল আসার পরও মান বেঁধে কেজিতে বেড়েছে 2 টাকা পর্যন্ত। 58 টাকা 60 টাকা কেজি মিনিকেট, সন্ন্যাসারের লগে 48 টাকা 47 টাকা কেজি, নাজির শাল আছে 65 টাকা 62 টাকা কেজি নাজির শাল। তবে সরবরাহ পর্যাপ্ত থাকায় কমেছে সব ধরনের মাছের দাম।
আর মাংস বিক্রি হচ্ছে আগের দামেই। সোহেল রানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বিদেশি নাগরিকরা ভারতে ভ্রমণের ভিসা পাবেন 15 অক্টোবর থেকে, আর এর জন্য আবেদন নেওয়া হবে 12 অক্টোবর থেকে। বিদেশি পর্যটকদের প্রায় 1.5 বছর পর ভিসা দেওয়া শুরু করেছে ভারত। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে শুরুতে স্ট্যান্ডার্ড চার্টার্ড ফ্লাইটের যাত্রীদের ভিসা দেওয়া হবে, তবে 15 নভেম্বর থেকে সব বাণিজ্যিক ফ্লাইটের যাত্রীরা ভিসা পাবেন। এছাড়া 5 লাখ বিদেশি পর্যটককে বিনামূল্যে ভিসা দেওয়ার কথাও জানিয়েছে নয়াদিল্লি। বাংলাদেশের করোনা টিকার সনদের অনুমোদন দিয়েছে ব্রিটেন। আগামী 11 অক্টোবর থেকে তা কার্যকর হবে। পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এই বিষয়ে নিশ্চিত করা হয়েছে। মন্ত্রণালয় জানাচ্ছে, আগামী 11 অক্টোবর থেকে বাংলাদেশি নাগরিকদের ডাবল ডোজ টিকা দেয়া থাকলে যুক্তরাজ্যে প্রবেশের পর 10 দিন হোটেলে কোয়ারেন্টিন বা হোম কোয়ারেন্টিনে থাকতে হবে না। যুক্তরাজ্যে প্রবেশে আগ্রহী বাংলাদেশি নাগরিকদের ডাবল ডোজ টিকা নিয়ে যাওয়ার জন্য অনুরোধ করা হয়েছে। এদিকে লাল তালিকা থেকে বাংলাদেশকে বাদ দিয়েছে বাহরাইন। আগামী 10 অক্টোবর থেকে দেশটিতে ভ্রমণে আর বাধা নেই। প্রবাসীরাও যেতে পারবে নির্বিঘ্নে। চলতি অর্থ বছর শেষে দেশের মোট দেশজ উৎপাদন জিডিপি প্রবৃদ্ধি হতে পারে 7.2%। নিয়মিত বছর ভিত্তিক গ্লোবাল রিসার্চ ব্রিফিংয়ে এসব তথ্য জানিয়েছে স্ট্যান্ডার্ড চার্টার্ডের অর্থনীতিবিদরা। প্রবৃদ্ধির এ ধারা অব্যাহত থাকলে 2025-26 সাল নাগাদ দেশের জিডিপির আকার হবে $500 বিলিয়ন। গবেষণায় উঠে এসেছে, চলতি বছরের মধ্যে বৈশ্বিক প্রবৃদ্ধির পুনরুদ্ধার ও অভ্যন্তরীণ ব্যয়ের মাধ্যমে বাংলাদেশের জিডিপির অগ্রগতি হবে। 2021-22 থেকে 2025-26 অর্থ বছরের মধ্যে 7%-এরও বেশি প্রবৃদ্ধি নিশ্চিত হবে। এছাড়া ওই সময়ের মধ্যে মাথাপিছু আয় $3,000 উন্নীত হওয়ার পূর্বাভাস দিয়েছে স্ট্যান্ডার্ড চার্টার্ডের গবেষকরা। প্রথমবার স্থানীয়ভাবে ব্যবসার পরিবেশ সূচক প্রকাশ করেছে মেট্রোপলিটন চেম্বার অ্যান্ড পলিসি এক্সচেঞ্জ। 10টি সূচকের মধ্যে বাংলাদেশ সবচেয়ে এগিয়ে অবকাঠামো খাতে। বৃহস্পতিবার এক ভার্চুয়াল অনুষ্ঠানে প্রতিবেদনটি প্রকাশ করা হয়। এ সময় প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান বলেন, দেশে বিনিয়োগের পরিবেশ উন্নয়নে সহায়তা করবে এই সূচক। কোনো দেশে ব্যবসা করা কত সহজ তা নিয়ে প্রতিবছর ইজ অব ডুইং বিজনেস নামে বৈশ্বিক সূচক প্রকাশ করত বিশ্বব্যাংক। কিন্তু অনিয়মের অভিযোগ প্রমাণ হওয়ায় এবছর থেকে তার প্রকাশ না করার ঘোষণা দেয় সংস্থাটি। প্রতিবেশী দেশের মতো এবার বাংলাদেশ প্রকাশ করল ব্যবসার পরিবেশ সূচক, যেখানে বাংলাদেশের সার্বিক স্কোর 61.01। ব্যবসায়ী, আইনজীবী ও বিভিন্ন স্টেক হোল্ডারদের সহায়তায় এ ইন্ডেক্স তৈরি করা হয়েছে। এর মাধ্যমে দেশে ব্যবসার পরিবেশ কেমন, বিনিয়োগের সুযোগ কেমন তা জানা সম্ভব হবে। যে 10টি সূচকের ভিত্তিতে এই প্রতিবেদন তৈরি হয়েছে, এর মধ্যে ব্যবসা শুরুর সূচকে দেশের স্কোর 68.91, প্রযুক্তিতে 57.7, উদ্যোক্তাদের অর্থায়ন প্রাপ্তিতে স্কোর 50.78 এবং সবচেয়ে পিছিয়ে থাকা বৈদেশিক ব্যবসা সহজীকরণ সূচকের স্কোর 49.43। সূচকটি বিশ্লেষণ করে দেখা গেছে, ঢাকায় বিনিয়োগের সুযোগ কমলেও চট্টগ্রামে বাড়ছে। 10টি মানদণ্ডের 4টিতেই শীর্ষে আছে চট্টগ্রাম। বিভিন্ন মেগা প্রকল্পের কাজ চলমান হওয়ায় এক্ষেত্রে উন্নতি হচ্ছে। দেশের 8 বিভাগের বিভিন্ন খাতের 450 উদ্যোক্তার উপর জরিপ চালিয়ে এ প্রতিবেদন তৈরি হয়েছে। এতে দেখা যায়, ঢাকা চট্টগ্রামের চেয়ে দেশের অন্যান্য অঞ্চলে ব্যবসা শুরু তুলনামূলক সহজ। ব্যবসার পরিবেশ উন্নয়নে এই সূচকের পাশাপাশি বিজনেস লজিস্টিক সূচক প্রকাশের আহ্বান জানান প্রধানমন্ত্রীর উপদেষ্টা। দেশ এগিয়ে যাচ্ছে, এর ধারাবাহিকতা বজায় রাখতে এই সূচকটি দেশের ব্যবসার পরিবেশ উন্নয়নে অনেক সহায়ক হবে বলে আমি মনে করি। তবে একে বিশ্বাসযোগ্য করে তুলতে হবে সবার মধ্যে, আর প্রতি বছরই এটি প্রকাশ করতে হবে। এমসিসিআই বলছে, এই প্রতিবেদনকে বিশ্বব্যাপী গ্রহণযোগ্য করতে আগামী বছর থেকে আরও সমৃদ্ধ আকারে প্রকাশ করা হবে। উমনাহার আজমি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। কর্ণফুলী নদীর তলদেশ দিয়ে বঙ্গবন্ধু টানেলের দ্বিতীয় টিউবের খনন কাজ শেষ হয়েছে। এর ফলে চীনের সাংহাই নগরীর আদলে ওয়ান সিটি টু টাউন ধারণায় আরও এক ধাপ এগিয়ে গেল দেশের বাণিজ্যিক রাজধানী চট্টগ্রাম। প্রকল্প সংশ্লিষ্টরা বলছেন, এরই মধ্যে টানেলের 73% কাজ শেষ হয়েছে। তবে ব্যবসায়ীদের দাবি, টানেল ঘিরে অন্যান্য অবকাঠামোর কাজও দ্রুত শেষ করতে হবে।
কর্ণফুলী টানেলের পতেঙ্গা প্রান্তে মাটির নিচে উকি দিচ্ছে বিশাল টানেল বোরিং মেশিন। গত ডিসেম্বরে আনোয়ারা প্রান্ত থেকে খনন কাজ শুরু হয়েছিল এই যন্ত্র দিয়ে। প্রায় 2400 মিটারের টিউব খননের মাধ্যমে শেষ হলো টানেলের মূল খনন কাজ, যা ছিল এই প্রকল্পের সবচেয়ে জটিল অংশ। টানেল বোরিং মেশিনের মাধ্যমে প্রথম টিউবের কাজ শেষ করতে সময় লেগেছিল 17 মাস। দ্বিতীয় টিউব খননে 7 মাস কম সময় লেগেছে। নদীর তলদেশ দিয়ে 18 থেকে 31 মিটার গভীরতায় টিউব দুটির প্রশস্ততা 35 ফুট এবং উচ্চতা 16 ফুট। মূল টানেলের দৈর্ঘ্য 3.32 কিলোমিটার। এর মধ্যে টানেলের টিউবের দৈর্ঘ্য 2.45 কিলোমিটার। খনন কাজ সম্পন্ন হওয়ার পরে এখানে যে টিবিএম মেশিন সেটা আমাদেরকে ডিসমেন্টেল করে আস্তে আস্তে বের করে নিয়ে আসতে হবে। সেটা পরিষ্কার করতে আমাদের প্রায় 2 মাস 2.5 মাস সময় লাগবে এবং আমরা এই টিউবের মধ্যে ল্যান্ডস্লেপ যেটার উপর দিয়ে গাড়ি চলবে সেটা ল্যান্ডস্লেপের কাজ শুরু করতে আমাদের জানুয়ারি মাস থেকে এটা ল্যান্ডস্লেপের কাজ শুরু করা হবে। ব্যবসায়ীরা বলছেন টানেল নির্মাণের পাশাপাশি এগিয়ে নিতে হবে সংশ্লিষ্ট অন্যান্য অবকাঠামোর কাজও, নইলে সম্ভাবনার যে দুয়ার খুলতে চলেছে তা পূর্ণতা পাবে না। যদি বিনিয়োগ বান্ধব এবং আমাদের অন্যান্য যেই পর্যটন বান্ধব এরিয়া হিসেবে যদি এই টানেলকে আমরা ইউজ করতে চাই, টানেলের মাধ্যমে যদি আমরা এই সুবিধাগুলোকে পেতে চাই, তাহলে আরও বেশ কিছু কাজ এখানে আছে। দক্ষিণ চট্টগ্রামের সাথে একটা কানেক্টিভিটি পুরো বাংলাদেশের সাথে হচ্ছে, এটাই হচ্ছে মূল কথা। এবং কানেক্টিভিটি যেখানে বাড়বে সেখানে শিল্প হবে, সেখানে ব্যবসা হবে। 2019 সালে 24 ফেব্রুয়ারি টানেলের খনন কাজের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই প্রকল্পে ব্যয় ধরা হয়েছে 10,374 কোটি টাকা, যার মধ্যে চীনের এক্সিম ব্যাংক ঋণ দিচ্ছে প্রায় 5,900 কোটি টাকা। করোনার চোখ রাঙানিকে উপেক্ষা করে মাত্র 10 মাসে সম্পন্ন হয়েছে বঙ্গবন্ধু টানেলের দ্বিতীয় টিউবের খনন কাজ। সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ দুটি টিউবের মাঝখানে 3টি সংযোগকারী পথ স্থাপন করা। অনুপম শীল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। জুমের সোনালী ধান হাসি ফুটিয়েছে সাজেক ভ্যালির তীরের জুমিয়াদের মুখে। রাঙামাটির পাহাড়গুলোতে এখন শোভা পাচ্ছে সোনালী ধান। প্রতিটি পরিবার এবার 25 মনের বেশি ধান ঘরে তুলবে বলে আশা জুমিয়াদের। যোগাযোগ ব্যবস্থার উন্নতির কারণে পাহাড়ের অনেক এলাকা থেকে হারিয়ে গেছে জুম চাষ, কিন্তু দুর্গম এলাকায় প্রচলন রয়ে গেছে ঐতিহ্যবাহী জুম চাষের। এমনই এক এলাকা সাজেক তীরবর্তী উদয়পুর। এটি বাংলাদেশ ভারত সীমান্তের কাছে। এখানে জুমে শোভা পাচ্ছে সোনালী ধান। এবছর উদয়পুরে বিগত বছরের চেয়ে দ্বিগুণ ফলন হয়েছে বলছেন জুমিয়ারা। শুধু ধান নয়, সাথী ফসলেরও ফলন হয়েছে বেশ। একই অবস্থা গোটা পাহাড়ি এলাকায়। ধান লাগাইয়ে নি থিনারি হচ্ছে ধান দলুই ধান এই আমি এই জুমের এই বছর চাষ করছি যে আমাদের খুব ফসল হয়েছে। ধান লাগাইয়ে হুজু লাগাইয়ে গুছে শীতে আরো হেবিজি হচ্ছে। কৃষি বিভাগ বলছে আবহাওয়া অনুকূলে থাকায় ফলন ভালো হয়েছে, হাসি ফুটেছে জুমিয়াদের মুখে। সার্বিকভাবে এবার আমাদের আবহাওয়া অনুকূলে আছে এবং ফলনও খুবই ভালো। তবে ট্রেন্ড যেটা দেখা যায় এতে কিন্তু জুমের আস্তে আস্তে কিছু কমে আসছে, কারণ কিছু বাগান আমাদের পরিণত হচ্ছে যেগুলা জুম চাষ করতো এরকম কিছু জায়গা আমাদের স্থায়ী ফল বাগান রূপান্তর হচ্ছে। এই কারণে আমাদের কিন্তু আস্তে আস্তে হয়তো জুম কমলেও সার্বিকভাবে আমাদের কৃষকরা লাভবান হবে, কারণ তারা ফলের দিকে চলে আছে। এবছর রাঙামাটির দুর্গম এলাকায় প্রায় 6,000 হেক্টর জমিতে জুম চাষ হয়েছে। লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 7,700 মেট্রিক টন। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। আর এই ছিল অর্থনীতি সারাদিনের আজকের আয়োজনে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। আমন্ত্রণ আমাদের পরের আয়োজনে।